হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম সকলকে। তোমাদের সবাইকে আমাদের মেডিকেল মাস্টার ক্লাসে স্বাগতম। তবে আজকে থেকে আমরা অর্গানিক কেমিস্ট্রি শুরু করব। ওকে, ইনশাল্লাহ 3টা থেকে 4টা লেকচারের মধ্যে অর্গানিক কেমিস্ট্রি শেষ হয়ে যাবে। যে যে টপিকগুলো বেশি ইম্পর্টেন্ট সেগুলো আমি তোমাদের বলবো, যেখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা বেশি সেগুলো কিন্তু আমাদের জোর দিয়ে পড়তে হবে। ওকে, সো আজকে হচ্ছে আমাদের লেকচার 5। ওকে, তো চলো আমরা স্টার্ট করি। আচ্ছা, প্রথম হচ্ছে আমাদের কিছু ইন্ট্রোডাক্টরি কথা, যেমন ধরো জৈব যৌগ আসলে কারা। এটা কিন্তু ফ্রেডরিক ওলারের আহ, পরীক্ষাটা পর, তাই না? ওই যে অ্যামোনিয়াম সায়ানাইড তৈরি করার পর জৈব যৌগের সংজ্ঞা যেটা, সেটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে। সেটা কি? হাইড্রোকার্বন এবং হাইড্রোকার্বন থেকে যেসব যৌগ আমি তৈরি করতে পারি, তার মানে এদের থেকে উদ্ভূত যৌগ, এরাই হচ্ছে আমাদের জৈব যৌগ, তাই না? যেমন ধরো তুমি বলতে পারো, লেটস সে আমি এখানে CCl4 এর কথা বললাম, কার্বন টেট্রাক্লোরাইড। এটা কি জৈব যৌগ? হ্যাঁ, কারণ এটা আমি মিথেনের ক্লোরিনেশন করার মাধ্যমে তৈরি করতে পারি। ওকে, আচ্ছা। তারপর ধর হচ্ছে আমাদের C6CL6, এটা কি জৈব যৌগ? হ্যাঁ। হ্যাঁ, কেন? কারণ এটা হচ্ছে আমরা বেনজিন থেকে তৈরি করতে পারি, রাইট? তার মানে এইগুলো হচ্ছে বিষয়টা। সংখ্যা কত? 80 লক্ষ বা 1 কোটি কিন্তু হইতে পারে। ওকে, বিভিন্ন বইয়ে বিভিন্ন ইনফরমেশন দেওয়া। আর কারা কারা হচ্ছে জৈব যৌগ গঠন করবে? মাস্ট বি সেখানে কার্বন থাকতেই হবে, সাথে হাইড্রোজেন থাকতে পারে, অথবা হ্যালোজেন, অক্সিজেন, নাইট্রোজেন, সালফার অথবা ফসফরাস। হ্যাঁ, এগুলো কিন্তু আমাদের থাকতে পারে। এখন কার্বন থাকাটা কিন্তু ম্যান্ডেটরি। ওকে, কার্বন থাকতেই হবে, বাট যেসব যৌগের মধ্যে কার্বন আছে সবাই কিন্তু জৈব যৌগ না। কার্বন বিশিষ্ট অজৈব যৌগ কিন্তু আছে, যেমন বিভিন্ন সায়ানাইড হইতে পারে, কার্বন মনোক্সাইড বা কার্বন ডাইঅক্সাইড, ক্যালসিয়াম কার্বাইড হইতে পারে, তাই তো? তারপরে হচ্ছে আমাদের ক্যালসিয়াম বাইসালফাইড হইতে পারে। হ্যাঁ, তারপর হচ্ছে আমাদের এরকম ভাবে আহ, জটিল আয়নের মধ্যে কার্বন থাকতে পারে, তারপর কার্বনিক অ্যাসিড, বিভিন্ন কার্বনেট, তারপর হচ্ছে বিভিন্ন বাইকার্বনেট, এরাও কিন্তু অজৈব যৌগের মধ্যে পড়বে, তাই না? আচ্ছা, প্রথম দিকে কার কার অবদান আছে এটা একটু দেখি। প্রথম হচ্ছে বিজ্ঞানী বার্জিলিয়াস, তিনি হচ্ছে প্রাণশক্তি মতবাদটা দিছেন। প্রাণশক্তি মতবাদ কি? মেনলি এই মতবাদ অনুযায়ী বলা হয়েছে যে জৈব যৌগকে শুধুমাত্র আমরা সজীব উপাদান থেকে বের করতে পারবো, তাই না? সজীব উপাদানেই পাবো, যেমন ধরো কোনো উদ্ভিদ বা কোনো প্রাণীর মধ্যে। আচ্ছা, এটা প্রথম দিকের মতবাদ আর কি। তিনি হচ্ছে জৈব এবং অজৈব যৌগের নামের প্রবর্তক, খুবই ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে আমাদের বিজ্ঞানী ফ্রেডেরিক ওলার, অনেক বইতে এটাকে ভোলার লেখা আছে, ইংলিশ উচ্চারণ অনুযায়ী আসলে নামটা হইতে পারে ভোলার, এরকম ভাবে নামটা আসে। হ্যাঁ, তিনি হচ্ছে জৈব রসায়নের জনক, খুবই ইম্পর্টেন্ট। কোভ হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড সংশ্লেষণ করেন। অগাস্ট কেকুল, এটা আমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট, বেনজিনের সরভুজ কাঠামো তিনি হচ্ছে ব্যাখ্যা করলেন। আচ্ছা, আমরা জানি বেনজিন হচ্ছে একটা অ্যারোমেটিক যৌগ। অ্যারোমেটিক যৌগ হলো কি হয়? সমতলীয় হয়। তো তিনি প্রথম হচ্ছে এই সমতুল্য কাঠামো নিয়ে ব্যাখ্যা করলেন। লুইস হচ্ছে সমযোজী বন্ধন সম্পর্কে ব্যাখ্যা করেন, আর পলিং হচ্ছে হাইব্রিডাইজেশন সম্পর্কে ব্যাখ্যা করেন। এই কথাগুলো আমাদের কিন্তু পড়ে রাখতে হবে। আচ্ছা, এখন দেখি কিছু প্রশ্ন নিয়ে আমরা আলোচনা করব। প্রথমে কি, জৈব যৌগ তৈরিতে নিচের কোন মৌলিক পদার্থটি লাগে না? কার্বন লাগবে, সালফার লাগবে, ফসফরাস লাগবে, সিলিকন কিন্তু লাগবে না, তাই না? এটা কিভাবে মনে রাখতে পারি? আমরা একটা ছন্দ এখানেও দেখছিলাম, সেটা আমি এখানে লিখে দিই। হ্যালো জবস নাও। ওকে, হ্যালো দিয়ে হচ্ছে হাইড্রোজেন, কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, ফসফরাস, সালফার, আর এখানে নাইট্রোজেন, তাই না? সিলিকন কিন্তু নাই। ফ্রেডরিক ওলার ইউরিয়া প্রস্তুতির জন্য নিচের কোন দ্রবণ যোগ করেন? দেখো, তিনি হচ্ছে মেনলি যোগ করেন হচ্ছে লেড সায়ানেট। ওকে, বিক্রিয়াটা কিরকম? তিনি প্রথমে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে লেড সায়ানেট দ্রবণটা যোগ করেন, সেখান থেকে তিনি পান হচ্ছে অ্যামোনিয়াম সায়ানেট। এই অ্যামোনিয়াম সায়ানাইডকে তাপ দেওয়ার পরেই আলটিমেটলি তৈরি হয়েছিল ইউরিয়া, তাই না? তো এটা হচ্ছে আমাদের সেই বিক্রিয়াটা। জৈব অজৈব যৌগের নামের প্রবর্তককে? বার্জেলিয়াস, দেখছি আমরা। বিজ্ঞানী অগাস্ট কেকুল, তার অবদান কি ছিল? বেনজিনের কাঠামো তত্ত্ব তিনি হচ্ছে প্রদান করেন, তাই না? আচ্ছা, বাকিগুলো দেখো। রাসায়নিক বন্ধনে ইলেকট্রনীয় তত্ত্ব, ওই যে ইলেকট্রন যে শেয়ার হয়, সেটা কে বলছে? সেটা বলছে হচ্ছে বিজ্ঞানী লুইস, তাই তো? প্রাণশক্তি মতবাদ বার্জেলিয়াস, এগুলো কিন্তু আমরা জানি। আচ্ছা, এবার হচ্ছে জৈব যৌগের সংখ্যাধিক্যের কারণ কি? মনে রাখতে হবে, অজৈব যৌগের সংখ্যা হচ্ছে 1 লাখ। অজৈব যৌগের সংখ্যা হচ্ছে 80,000 থেকে 1 লাখ। ওকে, আর জৈব যৌগের সংখ্যা কি হবে? 80 লাখ থেকে 1 কোটি। এখন জৈব যৌগে এত বেশি কেন পাওয়া যাবে? কারণ এখানে 3টা বৈশিষ্ট্য আছে। প্রথম হচ্ছে ক্যাটেনেশন। এটা ল্যাটিন ক্যাটেনা শব্দ থেকে আসছে। ওকে, ল্যাটিন
ক্যাটেনা শব্দ থেকে আসছে, যার মানে হচ্ছে শিকল। অর্থাৎ কার্বন পরমাণু কি করতে পারে, নিজেদের সাথে যুক্ত হয়ে বড় ছোট বিভিন্ন আকারের শিকল তৈরি করতে পারে। এই শিকল তৈরি করার বৈশিষ্ট্যটা মেনলি কার্বনের যোজনী বা কার্বনের ভ্যালেন্সি 4 হওয়ার জন্য তৈরি হয়েছে। তার মানে কার্বনের চতুর্যোজ্যতাও কিন্তু এখানে একটা বড় ফ্যাক্টর। এই যে দেখো আমি লিখেও রাখছি এখানে। তারপর কি সমানুতা এবং পলিমারকরণ, তাই তো? এগুলো কিন্তু আমরা জানি সমানুতা বলতে কি বোঝায়, আণবিক সংকেত আর গাঠনিক সংকেত ভিন্ন। আর পলিমারকরণ কিন্তু জানি অনুরূপ অণু যদি যুক্ত হয়ে হয়ে বড় অণু তৈরি করে, তাই না? আচ্ছা, এবার হচ্ছে ক্যাটেনেশনের একটা বিশেষ প্রয়োগ হচ্ছে ফুলারিন্স। ওকে। আচ্ছা, এখন ফুলারেন্স হচ্ছে কার্বনের একটা রূপভেদ। এটা হচ্ছে মেনলি ন্যানো টেকনোলজিতে আমরা ইউজ করে থাকবো। হ্যাঁ, ন্যানো টেকনোলজিতে বর্তমানে ইউজ করা হয়। আচ্ছা, দেখো এখানে কার্বনে কতগুলো পরমাণু থাকতে পারে, 30 থেকে 70টা পরমাণু এখানে থাকতে পারে। সবচেয়ে কমনলি পরিচিত হচ্ছে C60, যার নাম কি বুকমিনস্টার ফুলারিন, অথবা যেটাকে আমরা বাকি বল বলতে পারি। হ্যাঁ, বাকি মানে হচ্ছে মোটা, আর বল মানে হচ্ছে এটা গোলকের মতো দেখতে হবে। এটা তোমাদের বই লেখা কি গম্বুজের মতো দেখতে হয়। হ্যাঁ। আচ্ছা, এতে কার্বনের সংকরায়ন থাকে হচ্ছে sp2, এবং আণবিক ভর কত দেখো, কার্বনের পরমাণু হচ্ছে 60টা, প্রত্যেকটা কার্বন হচ্ছে 12 করে, তাহলে কত আসবে, 720। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট ইনফরমেশন। আচ্ছা, সংকরণের বিষয়গুলো আমরা আগে থেকেই জানি। যদি আমাদের কার্বন কার্বন সিঙ্গেল বন্ড থাকে, sp3, ডাবল বন্ড হইলে sp2, আর ট্রিপল বন্ড হইলে তাই না? এটা আমরা ফার্স্ট পেপারের চ্যাপ্টার 3 এর আলোচনা কিন্তু অলরেডি পড়ে ফেলছি। আচ্ছা, এগুলো আশা করি তোমরা আগে থেকেই জানো। জৈব যৌগের শ্রেণী বিভাগ এগুলো হচ্ছে একবার রিডিং পড়লেই চলবে। দেখো, মুক্ত শিকলকে দুই ভাগে ভাগ করা যায়। সম্পৃক্ত, যেখানে কোনো পায়ী বন্ধন নাই, তাহলে অ্যালকেন গুলো সম্পৃক্তর মধ্যে পড়বে। অসম্পৃক্ত, যেখানে আমাদের অ্যাটলিস্ট একটা পায়ী বন্ধন আছে, অর্থাৎ অ্যালকেন এবং অ্যালকাইন গুলো এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে। বদ্ধ শিকলকে দুই ভাগে ভাগ করা যাবে, অ্যালিসাইক্লিক, অ্যারোমেটিক। এখন এদের মধ্যে কিভাবে পার্থক্য করা যাবে, হাকেল তত্ত্ব দিয়ে আমি পার্থক্য করতে পারি। ওকে, হাকেল তত্ত্ব বা হাকেল নিয়ম। ওকে। এখন হাকেল নিয়ম অনুযায়ী যেসব বলয়াকার যৌগে বা বদ্ধ শিকল যৌগে 4n+2 সংখ্যক সঞ্চরণশীল পাই ইলেকট্রন পাওয়া যায়, তারাই হচ্ছে অ্যারোমেটিক যৌগ। আর বাকিরা হবে অ্যালিসাইক্লিক যৌগ। এটা আবার দুই রকম হয়, কার্বোসাইক্লিক মানে চক্র শুধু কার্বন থাকবে, হেটারোসাইক্লিক কার্বন ছাড়াও অন্য যে কোনো হেটারো পরমাণু থাকতে পারে, যেমন নাইট্রোজেন, ফসফরাস, সালফার, অক্সিজেন। অ্যারোমেটিকের এরকম দুই রকম ক্লাসিফিকেশন আছে। যেমন কার্বোসাইক্লিক এক্সাম্পল কি, বেনজিন হইতে পারে, তারপর ধর হচ্ছে আমাদের টলুইন হইতে পারে, তাই তো, জাইলিন হইতে পারে। আর হেটারোসাইক্লিক এটার এক্সাম্পল কি হইতে পারে, এটা তোমার হচ্ছে পাইরোল হইতে পারে, তাই তো। তারপর ধর হচ্ছে আমাদের পিরিডিন হইতে পারে, তাই তো, ফিউরান হইতে পারে, থায়োফিন হইতে পারে। এরকম এক্সাম্পল আমাদের বইয়ে যা আছে সেগুলো পড়লেই কিন্তু হবে। আচ্ছা, জৈব যৌগ সম্পর্কে নিচের কোনটি সঠিক নয়, ক্যাটায়নেশন সঠিক, চতুর্যোজ্যতা এটাও সঠিক, সমানতা সঠিক, মন্থর আয়নিত বিক্রিয়া, তাহলে এটা কিন্তু সঠিক হবে না। খেয়াল করে দেখো, প্রথম 3টা অপশন যদি সঠিক হয়, 4 নাম্বারটা অটোমেটিক সঠিক হবে না, তাই না? আচ্ছা, নিম্নের কোন জৈব যৌগটির সংকেত ভুল, তাই তো? অ্যাসিটিক অ্যাসিড মানে ইথানোয়িক অ্যাসিড ঠিক আছে, মিথেন ঠিক আছে, মিথাইল ক্লোরাইড এটাও ঠিক আছে। দেখো, এটা কিন্তু আমাদের ইথাইল ক্লোরাইড, তাই না? বা 2 কার্বনের অ্যালকোহল, সেটা কিন্তু মিথাইল ক্লোরাইড হবে না, তার মানে এটা ভুল। এটাই হচ্ছে আমাদের উত্তর। ক্যাটেনেশন মূলত কোথায় পাওয়া যাবে, কার্বন পরমাণুতে পাওয়া যাবে, তাই তো? আমরা জানি। নিচের কোনটি হেটারোসাইক্লিক যৌগ, কার্বন বাদে অন্য কেউ যদি চেনে থাকে? সাইক্লোপ্রোপেন না, 3টা কার্বন এখানে চেনে আছে। টলুইন না, এটাও আমাদের কার্বোসাইক্লিক। প্রোপেন এটা তো আমাদের অ্যারোমেটিক যৌগই না, তাই না? বা তোমার কার্বোসাইক্লিক যৌগই না, এটা হিসাব আগেই বাদ। তাহলে উত্তর হচ্ছে আমাদের পিরিডিন। পিরিডিনের গঠনটা কিরকম, এই দেখো এরকম হচ্ছে পিরিডিনের গঠন, তাই তো? রাইট, এখানে লোন পেয়ারটা বাইরে থাকে। এটা পরমাণু হিসেবে কে থাকবে, নাইট্রোজেন কিন্তু এখানে পাওয়া যাবে। তো উত্তর হচ্ছে পিরিডিন। আচ্ছা, কার্যকরী মূলক কি, যে যৌগের মধ্যে যেই পার্টটা হচ্ছে তার ভৌত এবং রাসায়নিক ধর্মাবলী নিয়ন্ত্রণ করে। যদি আমরা এখানে কার্বন কার্বন একক বন্ধন পাই, সেটা প্রতিস্থাপন এবং অপসারণ বিক্রিয়া দিবে। দ্বিবন্ধন বা ত্রিবন্ধন, অর্থাৎ যদি পাই বন্ধন পাওয়া যায়, তাহলে তারা হচ্ছে অলওয়েজ সংযোজন বিক্রিয়া দেয়। এই ইনফরমেশনটা কিন্তু খুবই দরকারি, ওকে, অনেক বেশি ইম্পর্ট্যান্ট। আচ্ছা, সমগোত্রীয় শ্রেণী, এটা মিলিয়ে দেখা যাবে পাশাপাশি 2টা সদস্য যাদের মধ্যে একটা নির্দিষ্ট কার্যকরী মূলক থাকবে। ওকে। আচ্ছা, বা যারা হচ্ছে এরকম সমগোত্রীয় শ্রেণীর মধ্যে অন্তর্ভুক্ত, তাদেরকে আমরা কি বলতে পারি, সমগোত্রক। সমগোত্রক বা হোমোলগ।
রাইট। আচ্ছা, এখন সমগোত্র শ্রেণীর সদস্যগুলোকে বা সমগোত্রকগুলোকে তুমি কিভাবে প্রকাশ করতে পারো? এদেরকে একটা সাধারণ সংকেত দ্বারা প্রকাশ করা যায়, যেমন ধরো CN H2N+2, এগুলো দিয়ে আমি সব অ্যালকেনকে প্রকাশ করতে পারি। আচ্ছা, নির্দিষ্ট কার্যকরী মূলক থাকে, যেমন অ্যালকোহল হচ্ছে OH। পরপর দুটি সদস্যের মধ্যে মিথিলিন গ্রুপের পার্থক্য থাকবে, অর্থাৎ CH2 গ্রুপের পার্থক্য থাকবে। আচ্ছা, একই রকমের রাসায়নিক ধর্ম তারা প্রদর্শন করবে, তার মানে তারা সবাই হয় সবাই একই রকম বিক্রিয়া দিবে এরকম বিষয়টা। আর তাদের সবাইকে সাধারণ প্রস্তুত প্রণালীর মাধ্যমে তৈরি করা যাবে, যেমন অ্যালকোহল তৈরির জন্য আমরা অ্যালকাইল হ্যালাইডের সাথে জলীয় ক্ষারের দ্রবণের বিক্রিয়া দিতে পারি, সেখানে এসএন বিক্রিয়া হবে, হয়ে সবসময় অ্যালকোহলই তৈরি হবে। বুঝতে পারলাম। আচ্ছা, চলো আগে জৈব যৌগের নামকরণ, এটা হচ্ছে লেস ইম্পর্ট্যান্ট। একবার যদি আমরা টপিকগুলো রিডিং পড়ি তাহলে কিন্তু এনাফ, বাট অত কিছু লাগবে না, জাস্ট আমি এখানে যে ইনফরমেশনগুলো লিখে রাখছি সেগুলো পড়লেই চলবে। দেখো, নামকরণের তিনটা পদ্ধতি আছে: সাধারণ বা প্রচলিত পদ্ধতি, যেটাকে আমরা ট্রিভিয়াল পদ্ধতি বলতে পারি; উদ্ভূত বা জাতক পদ্ধতি বা ডিরাইভড পদ্ধতি বলা যায়; আর লাস্ট হচ্ছে সবচেয়ে বেশি স্বীকৃত হচ্ছে জেনেভা বা ইউপ্যাক পদ্ধতি, তাই তো? ইউপ্যাক, ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। এটা এরকম একটা সংগঠন আছে, তারা হচ্ছে জৈব যৌগের নামকরণের জন্য কিছু নির্দিষ্ট নিয়ম ফিক্স করে দিয়ে গেছেন। আচ্ছা, সাধারণ নিয়মের মধ্যে কি পাবো? উৎস, ধর্ম, ব্যবহার এবং আবিষ্কারকের ইচ্ছা অনুসারে, তাই না? তার মানে এখানে নামকরণ বের করার ক্ষেত্রে বা নামগুলোকে বের করার ক্ষেত্রে কোনো নির্দিষ্ট নিয়ম নাই। যেমন ধরো C2H6 মানে হচ্ছে CH3CH3, তাই তো? CH3CH3, এই গ্যাসটা হচ্ছে সহজেই জ্বলে, খুব ইজিলি, হচ্ছে এটা দাহ্য গ্যাস, তো এটা গ্রিক এইথেন থেকে নাম চলে আসলো ইথেন। তারপর ধরো হচ্ছে আমাদের HCOOH, এটাকে কি বলবো? এটাকে আমরা বলি হচ্ছে ফর্মিক অ্যাসিড। কেন? কারণ এটা হচ্ছে লাল পিঁপড়া থেকে পাওয়া যায়, লাল পিঁপড়ার নাম হচ্ছে ফর্মিকা। ওকে। তারপর হচ্ছে উদ্ভূত বা জাতক পদ্ধতি, অর্থাৎ কোনো যৌগ থেকে যদি আমরা বিক্রিয়ার মাধ্যমে অন্য একটা যৌগ পাই, তাহলে সেকেন্ড যে যৌগটা আমি পাচ্ছি তার যে নামটা সেটাই হচ্ছে আমাদের উদ্ভূত বা জাতক পদ্ধতি। যেমন মিথেন থেকে আমরা কি পাইতে পারি? একটা হাইড্রোজেন সরাই দিয়ে সেখানে মিথাইল গ্রুপ বসাই দিলে তৈরি হবে নতুন একটা যৌগ, সেটা হচ্ছে মিথাইল মিথেন, তাই না? তারপর ধর হচ্ছে আমাদের এই গ্রুপটা হচ্ছে আমাদের কার্বিনল গ্রুপ। হ্যাঁ, কার্বিনল, কার্বিনল, কার্বনিল না কিন্তু, তার সাথে একটা মিথাইল বসাই দিলে কি হয়ে যাবে? মিথাইল কার্বিনল। বিষয়টা কিন্তু এরকম। জেনেভা বা ইউপ্যাক পদ্ধতিতে এখানে মেনলি কার্বন শিকল এবং কার্যকরী মূলক আমরা বিবেচনা করি। এ নামে তিনটা অংশ থাকে: উপপদ বা প্রিফিক্স, শব্দমূল বা ওয়ার্ড রুট, পরপদ বা সাফিক্স। আচ্ছা, এবার হচ্ছে আমাদের অগ্রগণ্য ক্রম, এটা আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্ট্যান্ট, এইটা আমরা ভালো করে পড়বো। এই সিকোয়েন্সের যে যত উপরে থাকবে তাকে আমরা তত বেশি প্রায়োরিটি দিবে। কিরকম? ধরো একটা যৌগের মধ্যে একাধিক মূলক চলে আসছে, তার আমি কোন মূলকটাকে আসলে কার্যকরী মূলক হিসেবে চিন্তা করব সেটাই আমরা এই সিকোয়েন্স থেকে দেখি। যে যত উপরে থাকবে তাকে আমরা মেনলি কার্যকরী মূলক হিসেবে চিন্তা করি। যেমন তুমি এখানে চিন্তা করে দেখো, কার্বক্সিলিক অ্যাসিড আর নাইট্রাইল মূলকের মধ্যে যদি আমি কার্যকরীমূলক ডিটারমাইন করতে চাই, তাহলে কোনটা হবে? যে উপরে আছে তাকে আমরা ডিটারমাইন করব, তাই না? তাকে আমরা নির্ধারণ করব, এরকম বিষয়টা। সো এখানে আমাদের সিরিয়ালটা পড়তে হবে, এবং অবশ্যই এখানে প্রিফিক্সে কি আছে, সাফিক্সে কি আছে, এগুলো কিন্তু আমাদের জানতে হবে, খুব ইম্পর্টেন্ট। ওকে, তাহলে দেখো সিরিয়ালে কি কি আছে: কার্বক্সিলিক অ্যাসিড, নাইট্রাইল, অ্যালডিহাইড কিটোন, অ্যালকোহল, অ্যামিন, অ্যালকিন, অ্যালকাইন, আর লাস্ট হচ্ছে অ্যালকেন। খুবই ইম্পর্টেন্ট আমাদের কিন্তু এখানে এই জিনিসগুলো, সিরিয়ালটা একটু মনে রাখতে হবে। ইথানোয়িক অ্যানহাইড্রাইডের সংকেত কি? দেখো, অ্যানহাইড্রাইড মূলকের সংকেত হচ্ছে COO, রাইট? এইটা হচ্ছে অ্যানহাইড্রাইড মূলকের সংকেত। দেখো কোথায় আছে? অপশন ডি তে, তাই না? এই দেখো, COO। আচ্ছা, জৈব যৌগের নামকরণে অগ্রাধিকার তালিকায় কোন মূলকটি অগ্রগণ্য? যে যত উপরে আছে সবার উপরে কিন্তু COOH আছে, তাই না? তারপর হচ্ছে আমাদের SO3H গ্রুপ, তারপর হচ্ছে আমাদের অ্যামাইড, আর লাস্টে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। আচ্ছা, নিচের কোন কার্যকরী মূলকটা সঠিক? কিটোন কিন্তু এটা সঠিক, তাই না? সিওটা। এস্টার এটা সঠিক না? এটা তো অ্যাসিডের মূলক। অ্যাসিড এটা সঠিক না? এটা তো এস্টারের মূলক। আর এটা তো আমাদের অ্যামাইডের মূলক, তাই না? এটা কিন্তু নাইট্রাল না। আচ্ছা, চলো আগাই। কোন যৌগে নাইট্রাল কার্যকরী মূলক আছে, অর্থাৎ C≡N কোথায় আছে সেটা আমাদের দেখার বিষয়, তাই তো? কোথায় আছে? অপশন সি তে। নিচের কোনটি কার্বক্সিলিক অ্যাসিডের কার্যকরী মূলক? তাহলে দেখো, OH হচ্ছে অ্যালকোহলের মূলক, OR হচ্ছে আমাদের আহ অ্যালকক্সি মূলক, তাই না? NH হচ্ছে অ্যামিন মূলক, আর COOH হচ্ছে আমাদের
অ্যাসিডের মূলক। অ্যামিনের কার্যকরী মূলক কোনটা? NH2, অলরেডি দেখছি। অ্যালকোহলের কার্যকরী মূলক কোনটা? OH, তাই না? আচ্ছা, পরে দেখো কি বলা হচ্ছে সমানুতা। এখন সমানুতা বলতে কি বোঝায়? সমাণুর ধর্ম। সমাণু কারা? যাদের আণবিক সংকেত একই কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন, রাইট? এখন সমানুতার ডেফিনেশনের উপর ভিত্তি করে সমানুতাকে আমরা দুই ভাবে ক্লাসিফাই করতে পারি। একটা হচ্ছে গাঠনিক সমানুতা আর একটা হচ্ছে ত্রিমাত্রিক বা স্টেরিও সমানুতা। সো গাঠনিক সমানুতা কোনটা? যেটা আমরা সংজ্ঞা পড়লাম, আণবিক সংকেত এক কিন্তু গাঠনিক সংকেত ভিন্ন। এটা আবার পাঁচ টাইপের হইতে পারে। চেইন বা শিকল সমানুতা, যেখানে আমাদের মাতৃশিকলে কার্বন সংখ্যার ভিন্নতা থাকবে। অবস্থান সমানুতা, যেখানে কার্যকরীমূলক ভিন্ন ভিন্ন কার্বনে অবস্থান করবে। কার্যকরী মূলক সমানুতা, অর্থাৎ যেসব সমাণুর মধ্যে কার্যকরী মূলকটাই ভিন্ন হবে। মেটামরিজম, এটা হচ্ছে একটা বিশেষ টাইপের অবস্থান সমানতা তুমি বলতে পারো, যারা হচ্ছে শুধুমাত্র দ্বিযোজী কার্যকরী মূলকগুলা দেখায়, তাই না? এবং আমরা আমাদের বই থেকে জানি যে দ্বিযোজী যেসব কার্যকরী মূলক আছে, যেমন ইথার, কিটোন এবং হচ্ছে সেকেন্ডারি অ্যামিন। ওকে, আমি যদি এই গঠনগুলোটা দেখাইতে চাই, এই যে দেখো ইথার, এই হচ্ছে আমাদের কিটোন, আর এই হচ্ছে আমাদের সেকেন্ডারি অ্যামিন, তাহলে বুঝতেই পারতেছি প্রত্যেকটা কার্যকরী মূলকের এখানে দুইটা করে হাত খালি আছে। যদি এই খালি হাত দুইটাতে ভিন্ন ভিন্ন সংখ্যক কার্বনের শিকল যুক্ত থাকে, তাহলে তাদের সমানতাকে আমরা কি বলবো? মেটামারিজম বলবো। আর লাস্ট হচ্ছে টটোমারিজম বা গতিশীল কার্যকরীমূলক সমানতা। অর্থাৎ এটা হচ্ছে একটা বিশেষ টাইপের কার্যকরীমূলক সমানতা, যেখানে সমাণুগুলো হচ্ছে স্পন্টিনিয়াসলি বা গতিশীল ভাবে একে অপরের মধ্যে কনভার্টেড হয়ে যাবে। ওকে, যেমন ধরো কিটো, মানে হচ্ছে অ্যালডিহাইড বা কিটোন যৌগ, সেটা হচ্ছে ইনলের এরকম টটোমার, রাইট? আচ্ছা, মোস্ট কমনলি কোনটা পরীক্ষায় আসে? কিটোনের মধ্যে আসে হচ্ছে প্রোপানন, এবং ইনলের মধ্যে আসে হচ্ছে প্রোপিন টু অল। প্রোপিন টু অল। ওকে, আচ্ছা, এবার হচ্ছে ত্রিমাত্রিক সমানুতা, যেখানে আণবিক সংকেত এক, গাঠনিক সংকেতও কিন্তু সেম, বাট ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন। বিভিন্ন গ্রুপের ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন হয়। এটা আবার দুই রকমের হয়। একটা হচ্ছে জ্যামিতিক সমানুতা বা সিস্ট্রান্স সমানুতা, আর একটা হচ্ছে আলোক সমানুতা। ওকে, তো জ্যামিতিক সমানুতা কি হবে? ওই যে আমি বললাম ত্রিমাত্রিক দিক বিন্যাস ভিন্ন। যদি ত্রিমাত্রিক দিক বিন্যাসগুলো অর্থাৎ বিভিন্ন গ্রুপের অবস্থানগুলো একই দিকে হয়, সেটা হবে সিস সমাণু। আর যদি ভিন্ন দিকে হয়, উল্টা দিকে হয়, সেটা হবে আমাদের ট্রান্স সমাণু। ওকে, কারা দেখায় মেনলি? এটা হচ্ছে আমাদের অ্যালকিন গুলো দেখাবে এবং সাইক্লো অ্যালকেন দেখাবে। আচ্ছা, আর আলোক সক্রিয় সমাণুতা নিয়ে আমরা বিস্তারিত পড়বো। তার আগে আমরা এই এই সমাণু সংখ্যার যে চার্টটা আছে সেটা একটু দেখি। এর মধ্যে থেকে মেনলি অ্যালকেন গুলাই বেশি দরকারি। আমাদের বইয়ের মধ্যে হচ্ছে এই কয়টা সংখ্যার উল্লেখ আছে, হ্যাঁ। সো এগুলো কিন্তু আমাদের একটু মনে রাখতে হবে, কারণ এগুলো কোনো ফর্মুলা দিয়ে বের করা যায় না। যদি একটা শর্ট ফর্মুলা তোমাদের আমি বলে দিই অ্যালকেন গুলা সমাণু বের করার জন্য, সেটা হচ্ছে 2 টু দি পাওয়ার n - 4 + 1। এইটা হচ্ছে আমাদের 4 থেকে 7 কার্বন বিশিষ্ট অ্যালকেনের সমাণু সংখ্যা বের করার একটা ফর্মুলা, যখন এন এর মানটা 4 থেকে 7-এর মধ্যে সীমাবদ্ধ। ওকে, আচ্ছা, যেমন ধরো তুমি এখানে এন এর মান 4 বসাইলে 2 টু দি পাওয়ার 0 + 1 কত আসবে? 2 আসবে। 5 বসাইলে 2 + 1 কত আসবে? 3 আসে। এরকম ভাবে তুমি এখানে 9 পর্যন্ত মানগুলো মনে রাখো, এগুলো ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। অ্যালকেন অ্যালকেন খুব একটা লাগবে না। চলে আসি, জ্যামিতিক সমানুতার বিভিন্ন ধর্ম আছে। সো আমি যদি এগুলো একটু বুঝতে চাই, তাহলে আমাদের হচ্ছে দুইটা সমাণু নিয়ে আগে একটু আলোচনা করা দরকার। তো এখানে আমি একটা অ্যালকিন নিলাম। সে অ্যালকিনের এইটা হচ্ছে একটা সিস সমাণু। ওকে, কিভাবে সিস হয় দেখো, ডাবল বন্ডের যে অক্ষটা আছে, সেই অক্ষের রেসপেক্টে দুইটা সিমিলার গ্রুপ, দুইটা মিথাইল হচ্ছে একদিকে ডিরেক্টেড এবং বাকি দুইটা হাইড্রোজেন হচ্ছে অন্যদিকে ডিরেক্টেড। সো এটা হচ্ছে আমাদের সিস সমাণু। আচ্ছা, আর এটা কি হবে? ট্রান্স সমাণু, তাই না? কেন এটাকে আমরা ট্রান্স বলতেছি? কারণ দেখো এখানে মিথাইল গ্রুপগুলো কিন্তু অপোজিট দিকে ডিরেক্টেড। দেখো মিথাইল গ্রুপগুলো হচ্ছে অপোজিট দিকে ডিরেক্টেড। ওকে, তাহলে একটু খেয়াল করে দেখো তো ভাইয়া, আমি যদি এখানে একটা অক্ষ চিন্তা করি, ধরো আমি এখানে দ্বিবন্ধনের অক্ষ এরকম ভাবে চিন্তা করলাম, তাহলে এই অক্ষরের উপরের সাইডে দেখো একটা মিথাইল একটা হাইড্রোজেন আছে, আর এই অক্ষের নিচের সাইডে দেখো একটা মিথাইল একটা হাইড্রোজেন আছে, তাই না? তাহলে উপরেও মিথাইল হাইড্রোজেন, নিচেও কিন্তু মিথাইল হাইড্রোজেন, তাহলে এখানে কি আছে? প্রতিসমতা পাওয়া যায়, রাইট? প্রতিসমতা পাওয়া যাবে। ওকে, যেহেতু ট্রান্স সমাণুর মধ্যে প্রতিসমতা পাওয়া যায়, তাই এদের গলনাঙ্ক এবং সুস্থিতি দুইটাই হচ্ছে সিসের তুলনায় বেশি হয়।
আর বাকি সব বৈশিষ্ট্য যেমন অভ্যন্তরীণ শক্তি বলো, স্ফুটনাঙ্ক, ঘনত্ব, দহনতাপ, দ্রবণীয়তা, প্রতিসরাঙ্ক সবগুলোই হচ্ছে আমাদের সিসের বেশি হবে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। ওকে, তাহলে ট্রান্সের কোনটা বেশি সেগুলো মনে রাখলে আমার মনে হয় যে এনাফ। অ্যানহাইড্রাইড কারা গঠন করে? মেনলি সিস সমান হচ্ছে গঠন করবে, ট্রান্স সাধারণত করে না। আচ্ছা, আলোক সক্রিয় সমানতা যেখানে আমাদের কি থাকবে, তিনটা বৈশিষ্ট্য আমাদের প্রেজেন্ট থাকতে হয়, যেমন তাদের মধ্যে থাকতে হবে অপ্রতিসম কার্বন, যেটাকে আমরা কাইরাল সেন্টার বলতে পারি, কাইরাল কেন্দ্র। এখন এটা বলতে কি বোঝায়, যে কার্বনে চারটা হাতে চারটা ভিন্ন গ্রুপ যুক্ত থাকবে। ওকে, চারটা হাতে চারটা, ধরো হচ্ছে ভিন্ন গ্রুপ এখানে যুক্ত আছে, সেই কার্বনটাকে আমরা কাইরাল কেন্দ্র বলে থাকি। ওকে, আচ্ছা, তারপর কি দেখো, এখানে যে সমাণুগুলো তৈরি হবে সেগুলো কি হবে, পরস্পরের দর্পণ প্রতিবিম্ব হবে। অর্থাৎ আমি যদি এই অণুটার একটা সমাণু বের করতে চাই, আমি এখানে একটা আয়না চিন্তা করব, রাইট? আয়না চিন্তা করলে যে ইমেজটা পাবো সেই ইমেজটা হচ্ছে তার সমাণু, রাইট? এবং সমাণুগুলো কখনোই হচ্ছে ওভারল্যাপিং করবে না, অসমাপতিত হবে। তো এই তিনটা বৈশিষ্ট্য মেনলি আলোক সমাণু থাকতে হবে। মেনলি আমরা খুঁজি হচ্ছে প্রথম বৈশিষ্ট্য, কাইরাল সেন্টার আছে কিনা। উদাহরণ কি দেখো, ডি ল্যাকটিক অ্যাসিড এবং এল ল্যাকটিক অ্যাসিড। হ্যাঁ, ডি মানে হচ্ছে ডেক্সট্রো রোটেটরি, যেখানে আবর্তন কোণটা কি হয়, পজিটিভ হয়। আর এন মানে লিভো রোটেটরি, যেখানে আবর্তন কোণটা নেগেটিভ হয়। দেখো আবর্তন কোণের মানটা কত, +2.24 ডি সমানোর জন্য, -2.24 এল সমানোর জন্য। একই রকম ভাবে ডি গ্লুকোজ এবং এল গ্লুকোজ আবর্তন কোণ যথাক্রমে ডি এর জন্য 52.3 এবং এল এর জন্য -52.3। আর কি হতে পারে, বিউটানল টু। আমি যদি বিউটানল টু তোমাকে এঁকে দেখাই, দেখো এই হচ্ছে আমাদের বিউটানল টু। খেয়াল করে দেখো, এই কার্বনটা কিন্তু আমাদের কাইরাল কার্বন, কারণ দেখো এক হাতে মিথাইল, ও এইচ, হাইড্রোজেন আর ইথাইল, চারটা ভিন্ন গ্রুপ হয়ে গেল না? তাই এটা কিন্তু আলোক সমানতা দিবে। ওকে ভাইয়া, বুঝতে পারছি কি বিষয়টা? আচ্ছা, পরে দেখো কি বলা হয়েছে এখানে, সমাণুর সংখ্যা আমি কিভাবে বের করতে পারি, যদি আমাদের কাইরাল কেন্দ্রগুলো হচ্ছে ম্যাচ না করে, অদ সদৃশ হয়। ঠিক আছে, মানে এখানে যে আমি বলতেছিলাম চারটা হাতে চারটা ভিন্ন ভিন্ন গ্রুপ, যদি একটা কার্বনের সাথে অপর কার্বনের চারটা গ্রুপ না মিলে, তাহলে তাদেরকে আমরা অসদৃশ কাইরাল সেন্টার বলি। সেক্ষেত্রে সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n। আর যদি মিলে যায় তাহলে কি হবে, সদৃশ কাইরাল সেন্টার, সেক্ষেত্রে সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-1, এবং মেসো সমাণু সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n-2 এখন তোমার মনে প্রশ্ন আসতে পারে যে ভাই মেসো সমাণু কি? মেসো সমাণু হচ্ছে যেই কাইরাল কেন্দ্র বিশিষ্ট অণুগুলো বা যৌগগুলো আলোক সমাণু হয় না, বুঝতে পারলাম, তারাই হচ্ছে আমাদের মেসো সমাণু। আমরা এক্সাম্পল একটু পরে দেখবো। আচ্ছা, এখানে দেখো বেশ কিছু ধর্ম লেখা আছে, এগুলো আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট। এনানসিওমারিজম। এনানসিওমারিজম মানে কি, এনানসিওমারের ধর্ম। এখন এনানসিওমার বলতে কি বোঝায় মনে রাখতে হবে, এনানসিওমার, তারপর এনানসিওমর্ফ, অ্যান্টিমার, অ্যান্টিবটস সব কিন্তু সেম জিনিস। ওকে, তো কোনো আলোক সক্রিয় সমাণুর দর্পণ প্রতিবিম্বই হচ্ছে তার এনানসিওমার। ওকে, যেমন ডি সমাণু দর্পণ প্রতিবিম্ব হচ্ছে এল সমাণু, তাহলে ডি আর এল হচ্ছে একে অপরের এনানসিওমার। ওকে, এই যে দেখো পরস্পর যারা দর্পণ প্রতিবিম্ব। আচ্ছা, যদি আমি দুইটা দর্পণ প্রতিবিম্ব অর্থাৎ দুইটা এনানসিওমারকে মিক্স করি, তাহলে সেই মিশ্রণটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হয়ে যায়, কারণ একটা হচ্ছে আলোর দিককে ডান দিকে ঘুরায় আর একটা হচ্ছে বাম দিকে ঘুরাবে, তাহলে ডান বাম হচ্ছে কাটাকাটি গিয়ে জিরো থাকে, তাই না? সেই মিশ্রণটা কি হবে, তাহলে বুঝতেই পারলাম আলোক নিষ্ক্রিয় হবে, রাইট? আচ্ছা, তো এরকম মিশ্রণকে আমরা বলেছি রেসিমিক মিশ্রণ বা ডিএল মিশ্রণ বা প্লাস মাইনাস মিশ্রণ। এরকম মিশ্রণ তৈরি করার প্রক্রিয়া হচ্ছে রেসিমিকরণ। আচ্ছা, ডায়াস্টেরিওমার বা ডায়াস্টেরিও আইসোমার, যদি একাধিক কাইরাল সেন্টার থাকে তাহলে সবগুলা ইমেজ কিন্তু আমি দর্পণ প্রতিবিম্ব করে তৈরি করতে পারি না, তাই না? যেমন ধরো আমাদের যদি দুইটা কাইরাল সেন্টার থাকে তাহলে টু স্কোয়ার মানে চারটা সমাণু হবে, এই চারটা সমাণুর মধ্যে দুইটা হয় ডি এবং বাকি দুইটা হবে এল, তাই না? রাইট, বিষয়টা কিন্তু এরকম। তার মানে সবগুলা, একটা ডি এর জন্য কিন্তু আমরা বাকিগুলা এল পাবো, এরকম কিন্তু সম্ভব না, তাই না? রাইট, তার মানে যেসব ইমেজগুলো দর্পণ প্রতিবিম্ব হবে না, তাই তো, তারা হচ্ছে একে অপরের ডায়া স্টেরিও মার। ওকে, আচ্ছা, এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পল গুলো খুব একটা ইম্পর্টেন্ট না, আমরা হচ্ছে ফিগার আউট করতে পারবো। মেসো সমাণুকে অলরেডি কিন্তু আমরা পড়ে ফেলছি, যেমন এটা কিন্তু টার্টারিক অ্যাসিডে পাওয়া যাবে। ওকে, টার্টারিক অ্যাসিড কি কোনটা, দেখো এই যে এটা হচ্ছে আমাদের সেই টার্টারিক অ্যাসিড। তাহলে দেখো টার্টারিক অ্যাসিডের উপরের অংশটা আলোর দিকটাকে ঘড়ির কাঁটার দিকে ঘুরায়, আর নিচের অংশটা আলোর দিকটাকে ঘড়ির কাঁটার বিপরীত দিকে ঘুরায়, তাই না? তাহলে উপরেরটা যেরকম হবে নিচেরটা তার উল্টা হবে, তাহলে আলটিমেটলি এটা কিন্তু আলোর দিকটাকে ঘুরাইতে পারে না। বুঝতে পারলাম, তার মানে এটাও কিন্তু কি হবে, আলোক নিষ্ক্রিয় হবে। আচ্ছা,
চলো আগে, এখানে দেখো বেশ কিছু প্রশ্ন আছে, এগুলো আমাদের একটু সলভ করতে হবে। আচ্ছা, জ্যামিতিক সমানতার শর্ত কোনটি, মানে কোন ধরনের যৌগ এখানে জ্যামিতিক সমানতা দিবে? আমরা দেখছি প্রতিস্থাপিত অ্যালকিন এবং চাক্রিক অ্যালকেন হচ্ছে জ্যামিতিক সমানতা দেয়। হেক্সিন থ্রি কোন ধরনের সমানতা প্রদর্শন করতে পারে? মনে রাখতে হবে যে বিউটিন টু, হেক্সিন থ্রি এবং অকটিন ফোর। হ্যাঁ, মানে শিকলে যতগুলো কার্বন তার মাঝখানে হচ্ছে আমাদের ডাবল বন্ড আছে, এই ধরনের যৌগগুলো আমাদের অলওয়েজ জ্যামিতিক বা সিস ট্রান্স সমনতা দেখাবে। কোনটি অবকাঠামোগত বা গাঠনিক সমনতার প্রকারভেদ নয়? নিশ্চয়ই এখানে স্টেরিও সমনতা, এটা একদম ভিন্ন সমনতা হয়। আচ্ছা, নিম্নের কোনটি কার্বনিল যৌগের সমানতার সঠিক উদাহরণ নয়? ঠিক, আচ্ছা, প্রথমে আসা হচ্ছে কিটো ইনল সমানতা। প্রোপানল কি দিবে? আমরা তো একটা এক্সাম্পল পড়ছিলাম, সেটা হচ্ছে প্রোপানন। এখন প্রোপানন ছাড়া অন্য কেউ যে দিতে পারে না তার তো কোনো কথা নাই, তাই না? আমরা একটু দেখার চেষ্টা করি। এই ধরো হচ্ছে আমাদের সেই প্রোপানল, তাই না? আচ্ছা, মনে রাখতে হবে কিটো ইনল সমানতা দেওয়ার জন্য অবশ্যই কার্যকরী মূলকের সাথে যে কার্বনটা থাকে, যেটাকে আমরা আলফা কার্বন বলি, সেই আলফা কার্বনে হাইড্রোজেন থাকতে হবে, মানে আলফা হাইড্রোজেন প্রেজেন্ট থাকতে হবে। এখানে দেখো দুইটা আলফা হাইড্রোজেন আছে, তার মানে প্রোপানল কিন্তু সমানতা দিবে, কিটোনের সমানতা সে দিবে, তার মানে এটা ঠিক আছে, বাট আমাদের খুঁজতে হবে ভুল কোনটা। চেইন সমানতা টু মিথাইল প্রোপানল। এখন খেয়াল করে দেখো, কার্বনিল যৌগ তো আমাদের অ্যালকোহলের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। হবে কি? এটা তো প্রোপানল বলতে তো আমাদের অ্যালকোহল বোঝায়, তাই না? তাহলে এইটা কিন্তু আমাদের সমানতার মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ওকে। আচ্ছা, অবস্থান সমানতা দেখি তো বাকিগুলো একটু। থ্রি পেন্টানন, তার মানে দেখো এখানে সিও গ্রুপটা 3 নাম্বার কার্বন আছে, হ্যাঁ ঠিক আছে। 2 নাম্বারও হইতে পারে, 3 নাম্বারও হইতে পারে, তার মানে এটা একটা সমানতার প্রকারভেদ। এবং কার্যকরীমূলক সমানতার মধ্যে দেখো অ্যারাইল অ্যালকোহল বা ফিনাইল অ্যালকোহল, মানে চাক্রিক অ্যালকোহল। তাহলে মনে রাখতে হবে যে কার্বনিল মূলক বিশিষ্ট যেসব যৌগ আছে তাদের সাধারণ সংকেত হয়, এখানে আমি লিখে দিই, CnH2n ও, তাই না? এটা দিয়ে আমি অ্যালডিহাইড বুঝাইতে পারবো, কিটোন বুঝাইতে পারবো, অ্যালকিনল বুঝাইতে পারবো, তারপর ধর হচ্ছে আমাদের চাক্রিক বা সাইক্লো অ্যালকোহল এবং সাইক্লো ইথারও কিন্তু বুঝাইতে পারবো। ঠিক আছে, তার মানে এই অপশনটা কিন্তু সম্ভব। তাহলে উত্তর হচ্ছে অপশন বি, যেটা সম্ভব না। আচ্ছা, কোনটি অ্যালকোহলের সমানতার মধ্যে অন্তর্ভুক্ত হবে না? টারশিয়ারি কিন্তু সমানতার অন্তর্ভুক্ত না, এটা হচ্ছে গঠনের অন্তর্ভুক্ত। 3 ডিগ্রি অ্যালকোহল আমরা বলি। C6H4Cl2 এর কয়টি সমাণু সম্ভব? খেয়াল করে দেখো, এটা হচ্ছে আমাদের বেনজিন, তাই না? C6H6, আমি এই দুইটা কার্বন থেকে হাইড্রোজেন বের করে নিয়ে যাব, তাহলে কি হয়ে যাবে? C6H4। তার মধ্যে ধরো আমি দুইটা ক্লোরিন বসাই দিলাম, তাই না? হয়ে গেল না C6H4Cl2। এখন খেয়াল করে দেখো, যদি এখানে দুইটা ক্লোরিন না থেকে একটা ক্লোরিন থাকতো, ধরো শুধু এই ক্লোরিনটা থাকলো, তাহলে বাকি যে কার্বনের অবস্থান তাদেরকে আমরা বিভিন্ন নামে ডাকি। যেমন ঠিক পাশের কার্বনটাকে আমরা বলি হচ্ছে অর্থ কার্বন, তার নিচের কার্বনটাকে আমরা বলবো হচ্ছে মেটা কার্বন, এবং একদম মূলকের অপোজিট কার্বনটাকে আমরা বলি হচ্ছে প্যারা কার্বন। ওকে। তাহলে দেখো, সেকেন্ড যে ক্লোরিন পরমাণু কথা আমি বলতেছি, সেটা হচ্ছে হয় অর্থতে যুক্ত আছে, অথবা মেটাতে, অথবা প্যারাতে। তাহলে কয়টা সমাণু তৈরি হবে? অর্থ, মেটা এবং প্যারা, 3টা সমাণু তৈরি হতে পারে। তাহলে উত্তর হচ্ছে অপশন সি। আশা করি ভাই এটা তোমরা বুঝতে পারছো। অ্যারোমেটিক যৌগ, তো আমরা কিভাবে অ্যারোমেটিক যৌগকে ফাইন্ড আউট করতে পারি? হাকেল তত্ত্ব দ্বারা। তো হাকেল তত্ত্ব দ্বারা আমরা মেইনলি চিনতে পারি কোন যৌগগুলো হচ্ছে অ্যারোমেটিক হবে, কোনটা হবে না। অ্যারোমেটিক যৌগের ধর্মগুলোকে আমরা বলি হচ্ছে অ্যারোমেটিসিটি, অ্যারোমেটিসিটি। ওকে, এগুলো আমাদের একটু মনে রাখতে হবে। এখন হাকেল তত্ত্বে কি বলা হয়েছে? যৌগটা অবশ্যই হবে সমতলীয় এবং বলয়াকার, মানে চাক্রিক। বলয় গঠনকারী যেসব পরমাণু আছে, কার্বন ছাড়া বিভিন্ন হেটারো পরমাণু থাকতে পারে, নাইট্রোজেন, অক্সিজেন বা সালফার, এদের পি অরবিটালে ইলেকট্রন থাকতে হবে, যারা হচ্ছে আলটিমেটলি পাই বন্ধনে অংশগ্রহণ করবে। ঠিক আছে। আচ্ছা, এবং সেই পাই বন্ধনে যে ডিলোকালাইজ বা সঞ্চরণশীল ইলেকট্রনগুলো থাকবে, তাদের সংখ্যা কত হবে? 4n+2। এখানে এন যে কোনো পূর্ণ সংখ্যা হইতে পারে। ওকে। আচ্ছা, এন এর মান তুমি যদি 0 1 2 3 4 বসায় দাও, তাহলে এখানে বেশ কিছু সংখ্যা পাবা। 2 6 10 14 18 তাই না? এই সংখ্যাগুলোকে আমরা কি বলি? হাকেল নাম্বার। এদেরকে আমরা বলতে পারি হচ্ছে হাকেল নাম্বার বা হাকেল সংখ্যা।
খুবই ইম্পর্টেন্ট, হ্যাঁ। যেমন ধরো এরকম কি কি অ্যারোমেটিক যৌগ থাকতে পারে: বেনজিন, টলুইন, জাইলিন, ন্যাপথালিন, অ্যানথ্রাসিন, পিরিডিন, পাইরল, ফিউরান, থায়োল। থায়োল বলা উচিত না, আসলে থায়োফিন বলা উচিত। ওকে, থায়োফিন বলা উচিত। সাইক্লোপ্রোপিনাইল ক্যাটায়ন, হ্যাঁ, যেখানে আমাদের ইলেকট্রন থাকে মাত্র দুইটা, তাই না? আচ্ছা, এগুলো কোনটা কিরকম ভাবে হচ্ছে অ্যারোমেটিক হয় সেটা আমাদের জানার দরকার নেই, আমরা জাস্ট সংখ্যাগুলো পড়লেই হবে। ওকে। আচ্ছা, এখানে দেখো বেশ কিছু কথা লেখা আছে যে অ্যারোমেটিক যৌগ কারা, ডেফিনেশন লেখা: বেনজিন, বেনজিনের জাতক এবং যাদের মধ্যে 4n+2 সঞ্চরণশীল পাই ইলেকট্রন থাকে, তারা হচ্ছে অ্যারোমেটিক যৌগ। তো অ্যারোমেটিক হাইড্রোকার্বনকে আমরা কি বলতে পারি? অ্যারিন বলতে পারি। যেমন ধরো হচ্ছে বেনজিন, টলুইন, জাইলিন। ওকে, এরকম বিষয়গুলা। অ্যারোমেটিসিটি আমরা অলরেডি জানি এটা কি। অ্যারোমেটিক যৌগের ধর্ম কি কি ধর্ম থাকতে পারে: তারা প্রতিস্থাপন বিক্রিয়া দিবে, সংযোজন বিক্রিয়া দিবে, তাদের স্থায়িত্ব বেশি থাকবে, সঞ্চরণশীল 4n+2 সংখ্যক পাই ইলেকট্রন থাকবে, তারা বিশেষ রকমের অসম্পৃক্ততা দেখাবে। এটা কিন্তু ওই যে অ্যালকেনে যেমন ডাবল বন্ড আছে বলে অসম্পৃক্ত, সেরকম অসম্পৃক্ততা সে দেখায় না, একটু স্পেশাল টাইপের অসম্পৃক্ততা সে দেখাবে। আচ্ছা, আর কি দেখাবে? সে হচ্ছে রেজোন্যান্স কাঠামো বা অনুরণন কাঠামো তৈরি করে। আচ্ছা, চলে আসো পরের টপিক, সেটা হচ্ছে কারা হচ্ছে বলয়কে সক্রিয় করে, অর্থাৎ বেনজিন বলয়ের মধ্যে কারা ইলেকট্রন ঘনত্ব বৃদ্ধি করে, এবং কারা হচ্ছে বলয়কে নিষ্ক্রিয় করে, অর্থাৎ কারা হচ্ছে বলয় থেকে ইলেকট্রন ঘনত্ব টান দিয়ে নিয়ে যায়। যারা হচ্ছে মেনলি অর্থপ্যারা নির্দেশক, তাই না? অর্থাৎ যারা অর্থপ্যারাতে ইলেকট্রনের ঘনত্ব বাড়ায় তারাই হচ্ছে বলয়কে সক্রিয় করে, রাইট? কারা এরকম আছে যাদের মেসোমারিক ফলটা ধনাত্মক হয়, ওকে, মানে যাদের আলটিমেটলি লোন পেয়ার গুলো আছে, রাইট? এরাই হচ্ছে আমাদের অর্থোপ্যারা নির্দেশক, তাই না? একটা এক্সেপশন হচ্ছে আর, আর এর কোনো মেসোমারিক ফল নাই, কিন্তু তার হচ্ছে আবেশীয় ফল আছে। আমরা এত ঝামেলার মধ্যে যাচ্ছি না, জাস্ট আমাদের একটু মনে রাখতে হবে। আর যারা হচ্ছে মেনলি অর্থোপ্যারা থেকে ইলেকট্রন ঘনত্ব টান দিয়ে বের করে নিয়ে আসে, তাহলে মেটাতে আমাদের ইলেকট্রন ঘনত্ব তুলনামূলক বেশি থাকবে, তারা হচ্ছে মেনলি ঋণাত্মক মেসোমারিক ফল দেখায়, অর্থাৎ যাদের লোন পেয়ার নাই বাট আমাদের পাই বন্ধনে ইলেকট্রন আছে, এরকম বিষয়টা। যেমন ধরো হচ্ছে আমাদের NO2 গ্রুপ, SO3H গ্রুপ, CN গ্রুপ, COOH, CHO, CO, NH3+, CONH2, এইসব হচ্ছে আমাদের সেই বলয় নিষ্ক্রিয়কারী মৌল। আচ্ছা, অ্যারোমেটিক যৌগের সমানতা পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। বেনজিনের মনোজাতক মানে কি জানো? মানে হচ্ছে বেনজিনের যে কোনো একটা হাইড্রোজেন জাস্ট কোন একটা গ্রুপ দ্বারা রিপ্লেসড হয়েছে, সেক্ষেত্রে কোনো সমানতা পাবো না। আসলে এখানে বলা হচ্ছে যে সমানুটা পাওয়া যায় জাস্ট একটা, মানে ওই যৌগটা নিজের নিজের সমাণু। আচ্ছা, ডাইজাতক মানে কি? দুইটা হাইড্রোজেন রিপ্লেসড হয়ে গেছে, হ্যাঁ, এই ধরো একটা গ্রুপ আর এই ধরো একটা গ্রুপ। এখানে আমি তিনটা সমাণু পাবো, যেটা কিন্তু আমরা একটু আগে করে আসছিলাম না, C6H4Cl2। তিনটা সমাণু পাওয়া যাবে, অর্থ, প্যারা এবং হচ্ছে মেটা। আর যদি পলিজাতক হয়, যদি এরকম তিনটা প্রতিস্থাপক বা পার্শ্বশিকল তুমি যাই বলতে চাও না কেন সেগুলো যদি পাওয়া যায়, সেক্ষেত্রে আমাদের সমানতা কিরকম হবে? যদি তিনটা প্রতিস্থাপক একই রকম হয়, ধরো তিনটাই আমাদের মিথাইল গ্রুপ, সেক্ষেত্রে আমি তিনটা সমাণু পাবো। কোন কোন পজিশনে পাওয়া যাবে? 1 2 3, 1 2 4 এবং 1 3 4। ওকে, এই তিনটা সমাণু পাওয়া যায়। তিনটার মধ্যে যদি দুইটা একই হয় অন্যটা ভিন্ন হলো, ধরো দুইটা মিথাইল একটা ধরো হচ্ছে আমাদের অ্যামিন গ্রুপ, সেক্ষেত্রে আমি 6টা সমন্বয় পাবো। আর প্রত্যেকে যদি ভিন্ন ভিন্ন হয়, ধরো একটা মিথাইল একটা অ্যামিন একটা ধরো হচ্ছে আমাদের COOH, সেক্ষেত্রে আমি 10টা সমন্বয় পাবো। ওকে, তাহলে 3 6 10 এভাবে করে আমরা মনে রাখতে পারি। আচ্ছা, এবার দেখি কি কি আছে। প্রশ্নগুলা: নিচের কোন মূলকটি বেনজিন বলয়ে অর্থ পেয়ার নির্দেশক হিসেবে কাজ করে? অর্থাৎ আমি এখানে লোন পেয়ার খুঁজবো। দেখো প্রথমে হ্যালোজেন আছে, ওর কিন্তু তিনটা লোন পেয়ার আছে, তাই না? সেখান থেকে সে একটা লোন পেয়ার চক্রের মধ্যে প্রবেশ করাই দিতেই পারে। অ্যারোমেটিক বলয় সক্রিয়কারী গ্রুপ কোনটা? মানে হচ্ছে অর্থ পেয়ার নির্দেশক, এই দেখো যাদের লোন পেয়ার আছে, তাই না? তাহলে অপশন ডি। মেটা নির্দেশক কোনটা? যার লোন পেয়ার নাই। একটু খেয়াল করে দেখো, হ্যালোজেনে তো লোন পেয়ার আছে, এখানে দেখো NH2 মাথায় লোন পেয়ার আছে, NHCOCH3, এটাও আমরা কিন্তু অ্যানিলিনের পড়ার সময় পড়ছিলাম, তাই না? এটার মাথায় লোন পেয়ার আছে, তাহলে উত্তর হচ্ছে অপশন বি। মনে রাখতে হবে NH2 এর মাথায় লোন পেয়ার আছে, বাট NO2 এর মাথায় কিন্তু কোনো লোন পেয়ার নাই। ওকে, এটা আমাদের একটু মনে রাখতে হবে। নিচের কোনটিতে সঞ্চরণশীল ইলেকট্রন রয়েছে? কার্বন, বেনজিন, হাইড্রোজেন, লোহা। একদম অপশন দেখে আমরা বুঝতে পারতেছি বেনজিন হবে উত্তর। আচ্ছা, এরপর হচ্ছে পরের টপিক, সেটা হচ্ছে আলকাত্রার আংশিক পাতন। আচ্ছা, আমাদের মেইনলি মনে রাখতে হবে যে অ্যারোমেটিক যৌগের মূল সোর্স, হ্যাঁ, অর্থাৎ যে এই যৌগটা কোন যৌগ থেকে পাওয়া যাবে সেটা হচ্ছে পেট্রোলিয়াম যৌগ। ওকে, পেট্রোলিয়াম, হ্যাঁ, এবং হচ্ছে কয়লা,
রাইট? এদেরকে যদি আমরা হচ্ছে আংশিক পাতন পদ্ধতিতে নিষ্কাশন করতে চাই বা বের করে আনতে চাই এদের উপাদানগুলোকে, সেই ক্ষেত্রে আমরা প্রথমে পাবো হচ্ছে আলকাত্রা। সে আলকাত্রাকে আমরা বিভিন্ন তাপমাত্রায় অংশ কলমের মাধ্যমে আংশিক পাতন করার ফলে বিভিন্ন রকমের ঘনত্বের বা আপেক্ষিক গুরুত্বের তেল পাই। এই তেল থেকে আমরা বিভিন্ন উপাদানকে আলাদা করে আনতে পারি। যেমন 170 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত যদি আমি এই তাপমাত্রায় রেখে যদি আংশিক পাতন করি, আমি পাবো হচ্ছে লঘু তৈল, যেখান থেকে আমরা বেনজিন, টলুইন, জাইলিন, পিরিডিন, থায়োফিন, অ্যানিলিন এবং ফেনল পাবো। এর মধ্যে মনে রাখতে হবে যে বেনজিন, টলুইন, জাইলিন এরা হচ্ছে লিটমাস নিরপেক্ষ, পিএইচ এর মান 7 হয়। পিরিডিন, থায়োফিন, অ্যালিনিন এরা হচ্ছে ক্ষারীয় প্রকৃতির এবং ফেনল হচ্ছে অম্লীয় প্রকৃতির। এগুলো কিন্তু আমাদের জন্য ইম্পর্টেন্ট, দেখো এগুলো আমি নিচে লিখেও রাখছি, কোনটা কিরকম হয় দেখে নিতে পারো। আচ্ছা, মধ্যম তৈল দেখো 171 থেকে 230, এই তাপমাত্রা আমি সেটাকে সেপারেট করতে পারবো ফেনল, ক্রিসল, ন্যাপথালিন। 270 পর্যন্ত হচ্ছে ভারী তৈল, ক্রিসল, ন্যাপথালিন, কুইনোলিন। 400 পর্যন্ত হচ্ছে সবুজ তৈল, অ্যান্থ্রাসিন, ফিনান্থ্রিন, এরা হচ্ছে একে অপরের গাঠনিক সমান হয়। আচ্ছা, আর রিটার্ডে যা অবশিষ্ট থাকে সেটাকে আমরা পিচ বলি, যেটাকে আমরা পিচ ঢালাইয়ে ইউজ করে থাকি। এখানে মেইনলি কোক কার্বন পাওয়া যায়। আমাদের পরীক্ষার জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে লঘু তৈল। সো লঘু তৈলটা আমরা খুব সুন্দর করে পরে ফেলবো। ওকে। আচ্ছা, তো চলো হচ্ছে আমরা আগাই। বেনজিন প্রস্তুতি। So, এখানে যে বিক্রিয়াগুলো আছে সেই বিক্রিয়াগুলো আমাদের একটু দেখে রাখতে হবে। তো আমি বিক্রিয়াগুলো কিভাবে ডিল করতে পারি মনে রাখতে হবে। আমাদের কি করতে হবে, আমি যেভাবে তোমাদের লিখে রাখছি সেভাবে পড়লেই তোমাদের জন্য এনাফ। যে বিক্রিয়ার নাম কি সেটা জানতে হবে, বিক্রিয়ক কি লাগে, তারপর হচ্ছে শর্ত কি কি আছে, এবং এখানে মেনলি উৎপাদ কি কি পাওয়া যায় সেটা জানলেই কিন্তু আমাদের কাজ শেষ। আমরা কিন্তু এত বিক্রিয়া মেকানিজমের মধ্যে যাব না। প্রথমে আসা হচ্ছে ডিকার্বক্সিলেশন, যেটাকে আমরা কি বলতে পারি, অবরোহী বিক্রিয়া বলতে পারি। ওকে, যেটার অপর নাম হচ্ছে তুমা বিক্রিয়া। ওকে, যেখানে কার্বন সংখ্যা কমে যায়। এখানে আমরা কি করব, বেনজোইক অ্যাসিডের লবণ মানে সোডিয়াম বেনজয়েট লবণ আমরা এখানে ইউজ করে থাকি। তার সাথে আমরা সোডা লাইমের বিক্রিয়া দিব। উত্তপ্ত করলে আমরা এখানে কি পাবো, মেনলি হচ্ছে বেনজিন পাবো, তাই না? এই হচ্ছে আমাদের বিষয়টা। রাইট? আচ্ছা, তারপর হচ্ছে ফেনলের বিজারণ। আমি ফেনলের সাথে ধাতব জিঙ্ক নিব, উত্তপ্ত করব সুন্দর মতো, বেনজিন এখানে পাবো, তাই তো? আচ্ছা, পলিমারকরণ মনে রাখতে হবে, ইথাইনের পলিমার হচ্ছে বেনজিন। ইথাইনের পলিমার কি বলতো, বেনজিন। এখানে প্রভাবক কে হবে, আয়রন। মেনলি আমরা এটাকে 450 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তপ্ত লৌহ নলের মধ্যে দিয়ে চালনা করি, যার ফলে 3 অণু ইথাইন একসাথে জড়ো হয়ে তৈরি করবে হচ্ছে 1 অণু বেনজিন। এই দেখো, 3 অণু ইথাইন তৈরি করবে হচ্ছে 1 অণু বেনজিন। ওকে। আচ্ছা, গ্রিগনার বিকারকে যদি আমি পানি দিয়ে দিই, আদ্র বিশ্লেষণ করি, তাহলে আমাদের কি তৈরি হবে, বেনজিন তৈরি হয়ে যাবে। রাইট? মনে রাখতে হবে, যদি অ্যালকাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড সেটার মধ্যে পানি দিই তাহলে পাবো হচ্ছে আমরা অ্যালকেন, আর ফিনাইল ম্যাগনেসিয়াম হ্যালাইড সেটার মধ্যে পানি দিলে পাবো আমরা বেনজিন। বেনজিন ডায়াজোনিয়াম ক্লোরাইড এটাকে যদি আমরা আদ্র বিশ্লেষণ করি কিউ প্লাস আয়নের উপস্থিতিতে, তাহলে এখন আমরা বেনজিন পাবো। একটু জানাই এনাফ, হ্যাঁ। অ্যারোমেটিকরণ খুবই ইম্পর্টেন্ট। দেখো অ্যারোমেটিকরণে কি হবে, আমি এটা একবারে বলে দিচ্ছি। এন হেক্সেন থেকে পাওয়া যাবে বেনজিন, এন হেপটেন থেকে পাওয়া যাবে টলুইন, আর এন অক্টেন থেকে পাওয়া যাবে হচ্ছে জাইলিন। ওকে। সো এই ইনফরমেশন গুলো কিন্তু অ্যারোমেটিকরণ থেকে আমাদের পড়তে হবে, তাই না? বা যেটাকে আমরা চক্রীয়করণও বলতে পারি। যাই হোক, ওটা তো কোনো সমস্যা না, এই ইনফরমেশন গুলো মনে রাখলে আমাদের জন্য এনাফ। আচ্ছা, এবার হচ্ছে বেনজিনের সংযোজন বিক্রিয়া। মনে রাখতে হবে বেনজিনের মধ্যে যেহেতু ডাবল বন্ড আছে, তাই না, তাহলে সেটা সংযোজন বিক্রিয়া দিবে। আবার যেহেতু সিঙ্গেল বন্ড আছে তাহলে সেটা প্রতিস্থাপন বিক্রিয়াও দিবে। বাট যেটাই হোক না কেন সেটা অবশ্যই ইলেকট্রোফিলিক প্রকৃতির হইতে হবে, ইলেকট্রোফাইল দ্বারা বিক্রিয়া হইতে হবে, সামনে আমরা পড়বো। সো বেনজিনের সংযোজন প্রক্রিয়া কোন রকম ভাবে হবে, ইলেকট্রোফিলিক প্রক্রিয়া, ঠিক আছে, ইলেকট্রোফিলিক প্রক্রিয়া হবে, ঠিক আছে। আচ্ছা, কয়টা বিক্রিয়া দেখো, হাইড্রোজেন সংযোজন, হ্যালোজেন সংযোজন এবং ওজোন সংযোজন। ওকে। তো বেঞ্জিনের সাথে হাইড্রোজেন আমি নিকেল প্রভাবক 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় করব। যে কোনো হাইড্রোজেন সংযোজন বিক্রিয়ায় এই কন্ডিশনটাই ইম্পর্টেন্ট, নিকেল প্রভাবক এবং 180 থেকে 200 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাই না? তাহলে আমাদের কি তৈরি হয়ে যাবে, তৈরি হবে হচ্ছে সাইক্লোহেক্সেন, হ্যাঁ, সাইক্লোহেক্সেন। আচ্ছা, বেঞ্জিনের সাথে যদি আমি 3 মোল ক্লোরিনকে ইউভি বা সূর্যালোকের উপস্থিতিতে বিক্রিয়া করাই, তৈরি হবে
হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন। ওকে, হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন অথবা অথবা বেনজিন হেক্সাক্লোরাইড। ওকে, তার মানে ভিতরে যে পাইয়ে বন্ধনগুলো ছিল, সেই পাইয়ে বন্ধন আমি হাত খালি করে সেখানে ক্লোরিন যুক্ত করে দিলাম। তাহলে বলো তো এটার সংকেত কি হবে? তাই না, এটার সংকেত হচ্ছে C6H6Cl6। হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের সেই হেক্সাক্লোরোসাইক্লোহেক্সেন অথবা বেনজিন হেক্সাক্লোরাইড। এটার আরো কিছু নাম আছে, এটাকে আমরা কি বলতে পারি? গ্যামেক্সিন। খুবই ইম্পর্টেন্ট, গ্যামেক্সিন। অথবা এটাকে আমরা লিন্ডেন পাউডারও বলতে পারি। হ্যাঁ, লিন্ডেন পাউডার। এটা হচ্ছে মেনলি কীটনাশক হিসেবে ব্যবহৃত হবে। খুবই ইম্পর্টেন্ট, এটা কিন্তু পরীক্ষা কমনলি আসে। ওকে, আচ্ছা। তারপর হচ্ছে ওজোন সংযোজন। বেঞ্জিনের সাথে 3 মোল ওজোন যদি আমরা এরকম CCl4, হ্যাঁ, নিষ্ক্রিয় মাধ্যমে করে থাকি, পরবর্তীতে আমাদের কি হবে? ওজোনাইড যৌগ তৈরি হবে, যেটাকে জিঙ্ক এবং পানির উপস্থিতিতে আদ্র বিশ্লেষণ করলে তৈরি হয়ে যাবে গ্লাই অক্সাল, CHO। এই যৌগের নাম হচ্ছে গ্লাই অক্সাল। ওকে, বুঝতে পারলাম কি বিষয়টা? আচ্ছা, এই কয়েকটা ইনফরমেশন জানলে আমার মনে হয় যে এনাফ। আচ্ছা, চলে আসো প্রতিস্থাপন বিক্রিয়া। এটাও কোন প্রকৃতির হবে বলো? এটাও কিন্তু ইলেকট্রোফিলিক হয়। ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া হবে। ওকে, আচ্ছা। যেমন ধরো প্রথম হচ্ছে হ্যালোজেনেশন, আমরা মেনলি ক্লোরিনেশন দেখি, বেঞ্জিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া। খেয়াল করে দেখো, এই যে বেঞ্জিনের সাথে ক্লোরিনের বিক্রিয়া, এটা কিন্তু সূর্যের আলো প্রভাবে হইলে তৈরি হবে হচ্ছে গ্যামেক্সিন। আর সূর্যের আলোর যদি অনুপস্থিতি থাকে, বাট সেখানে যদি শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড অথবা শুষ্ক লিউইস অ্যাসিড থাকে, তাহলে কিন্তু সেটা অন্যরকম মেকানিজমে হয়। ওকে, লুইস অ্যাসিড না থাকলে বা সূর্যের আলো থাকলে হয় সংযোজন, আর লুইস অ্যাসিড থাকলে হবে হচ্ছে প্রতিস্থাপন। রাইট, এখানে আমাদের ক্লোরোনিয়াম ক্যাটায়ন তৈরি হয়, যেটা হচ্ছে ইলেকট্রোফাইল হিসেবে কাজ করবে। তৈরি করবে কি? তৈরি করবে হচ্ছে ক্লোরোবেনজিন। রাইট, এটা হচ্ছে আমাদের সেই ক্লোরোবেনজিন। চিন্তা করে দেখো, নাইট্রেশন আমরা কি করি? গাঢ় নাইট্রিক অ্যাসিড এবং গাঢ় সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি, এখান থেকে আমাদের নাইট্রোনিয়াম ক্যাটায়ন তৈরি হবে, যেটা ইলেকট্রোফাইল হিসেবে কাজ করে সুন্দর মতো তৈরি করবে হচ্ছে নাইট্রোবেনজিন। আচ্ছা, পরে দেখা হচ্ছে সালফোনেশন, যেখানে আমরা বেঞ্জিনের সাথে ধূমায়িত সালফিউরিক অ্যাসিড ব্যবহার করি। ধূমায়িত সালফিউরিক অ্যাসিড মানে কি জানো? পাইরোসালফিউরিক অ্যাসিড, বা যেটাকে আমরা অলিয়াম বলতে পারি, H2S2O7। ওকে, তো এখানে কি তৈরি হবে? এখানে মেনলি তৈরি হচ্ছে SO3, এরকম এই একটা প্রশম ইলেকট্রোফাইল তৈরি হয়, যেটা আলটিমেটলি কিছু কমপ্লেক্স স্টেপের মাধ্যমে আমরা SO3H এরকম বেনজিন সালফোনিক অ্যাসিড তৈরি করে দিতে পারি, তাই না? আচ্ছা, এগুলো তোমরা একাডেমিকে পড়ছো। ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন, যেখান থেকে আমাদের কি হবে? অ্যালকাইল হ্যালাইডের সাথে বেনজিনের বিক্রিয়া হবে, এখানেও আমাদের শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড লাগবে। তো এখান থেকে আমাদের কার্বোক্যাটায়ন তৈরি হয়, এই কার্বোক্যাটায়নই আলটিমেটলি তৈরি করবে মিথাইল বেনজিন বা টলুইন। আর লাস্ট হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যাসাইলেশন, যেখানে আমাদের কি হবে? বেনজিনের সাথে অ্যাসাইল ক্লোরাইড বা অ্যাসিটাইল ক্লোরাইড এখানে মেনলি ইউজ হয়, যেখানে আমাদের শুষ্ক অ্যালুমিনিয়াম ক্লোরাইড হচ্ছে প্রভাবক হিসেবে ব্যবহৃত হবে। এখানে আমাদের কোন ক্যাটায়নটা তৈরি হবে? অ্যাসাইল ক্যাটায়ন এখানে কিন্তু তৈরি হবে, যেটা হচ্ছে চক্রের সাথে যুক্ত হয়ে তৈরি করবে হচ্ছে অ্যাসিটোফেনন। হ্যাঁ, অ্যাসিটোফেনন। রাইট, তাহলে এখানে আমাদের কোন কোন ক্যাটায়ন বা কোন কোন ইলেকট্রোফাইল গুলো লাগতেছে এবং প্রধান উৎপাদ কি কি হচ্ছে সেটা আমাদের একটু পড়তে হবে। ওকে, তাহলে আশা করি ভাই এই জিনিসগুলো তোমরা ক্লিয়ার হতে পারছো। অবশ্যই এখানে তাপমাত্রাগুলো ইম্পর্টেন্ট, স্পেশালি প্রথম তিনটা। ক্লোরিনেশনে 80, নাইট্রেশনে 60, আর সালফোনেশনে 100। হ্যাঁ, 80, 60, 100 এগুলো কিন্তু আমাদের জানা থাকা দরকার। আচ্ছা, দেখো এখানে কিন্তু আমি জিনিসটা একটা সামারি করে দিছি, কোন কোন ইলেকট্রোফাইল গুলো লাগবে, যেমন এই যে ক্লোরোনিয়াম আয়ন, নাইট্রোনিয়াম আয়ন, SO3, কার্বোক্যাটায়ন, অ্যাসাইল ক্যাটায়ন, তাই না? এসব আমরা কিন্তু পড়ে ফেলছি। টলুইন প্রস্তুত হবে দুইটা বিক্রিয়ার মাধ্যমে, একটা হচ্ছে ফ্রিডেল ক্রাফট অ্যালকাইলেশন। দেখো এই যে এখানে আমি কিন্তু টলুইন তৈরি করে ফেলছি, তো এই বিক্রিয়া কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি, এটা দরকার নাই। আর একটা হচ্ছে উডস ফিটিক বিক্রিয়া, মনে রাখতে হবে। উডস বিক্রিয়া তৈরি হয় উচ্চতর অ্যালকেন। হ্যাঁ, উচ্চতর অ্যালকেন। আর উডস উডস ফিটিক বিক্রিয়া তৈরি হবে টলুইন। একটু জানলেই চলবে, আমাদের এত হচ্ছে মেকানিজমের দরকার নেই। হ্যাঁ, এটা একটু গেলেই হলো। আচ্ছা, এরপর হচ্ছে আমাদের বিভিন্ন প্রশ্নগুলো আমরা চলে আসলাম। আচ্ছা, দেখি নিচের কোনটি উত্তপ্ত লোহার উপস্থিতিতে অ্যাসিটিলিন থেকে তৈরি হবে? এটা পলিমারকৃত হয়ে বেনজিন তৈরি করে। নিচের কোনটি লঘু তেলের উপাদান নয়? আমরা কি কি পড়ছিলাম? ওই যে আমাদের বেনজিন, টলুইন, জাইলিন।
পিরিডিন, অ্যানিলিন, থায়োফিন এবং ফেনল, এই সাতটা যৌগের কথা আমরা পড়ছিলাম না? তাই না? ক্রিস্টল কি ছিল সেখানে? না। ব্যবহারের দিক দিয়ে কোনটি কীটনাশক আমরা কিন্তু অলরেডি দেখছিলাম, সেটা কি বলতো? বেনজিন হেক্সাক্লোরাইড, তাই তো? তাহলে উত্তর হচ্ছে অপশন এ। বেনজিন বলয়যুক্ত যৌগের জন্য নিচের কোনটি সঠিক নয়? একটু খেয়াল করে দেখি ভাই এখানে কোনটি সঠিক হবে না। আমরা কিন্তু দেখছিলাম বেনজিন হচ্ছে, বেনজিন ছিল হচ্ছে C6H6, তাই না? টলোইন হচ্ছে C6H5CH3, তার মানে তুমি এটাকে কি বলতে পারবা? C7H8 বলা যায়। আর জাইলিন কি ছিল? জাইলিন ছিল হচ্ছে C6H4CH3 হোল 2, তুমি এটাকে বলতে পারবা হচ্ছে C8H10, তাই না? তাহলে দেখো তো কোনটা মিললো না। জাইলিন কি মিলছে? না, জাইলিন কিন্তু মেলে নাই, তাহলে এটা কিন্তু সঠিক নয়, এটাই হচ্ছে উত্তর। বেনজিন মিলে গেছে, টলোইন মিলে গেছে। তুমি যদি এখানে এন এর মান যদি এখানে চিন্তা করে দেখো, 6 বসায় দেখো, এইচ এর মান আসবে 6। তুমি এখানে 7 বসায় দাও, দেখো এইচ এর মান কত আসবে? 7 × 2 = 14, 14 থেকে 6 বাদ দিলে 8, 8 বসায় দেখো, 8 × 2 = 16, 16 থেকে 6 বাদ দিলে 10, তার মানে এটা কিন্তু ঠিক আছে। হ্যাঁ, তাহলে উত্তর হচ্ছে অপশন এ। আচ্ছা, তাহলে দেখো পরবর্তীতে কি বলেছে, সালফোনেশনের জন্য কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন? 100, আমরা অলরেডি পড়ছি। আচ্ছা, গ্যামাক্সিনিয়ার হচ্ছে সংকেত কোনটা হবে? C6H6Cl6, তাই না? এটা কিন্তু আমরা অলরেডি পড়ে ফেলছি। লঘু তেল হিসেবে কোনটি পরিচিত? এই যে আমরা কিন্তু দেখছি জাইলিন সেখানে পাওয়া যাবে, তাই না? আর লঘু তেলে কোনটি উপাদান নয়? কুইনোলিন, কুইনোলিন কিন্তু আমরা ভারী তেল থেকে পাই, তাই না? আচ্ছা, সো এই হচ্ছে আমাদের আজকের লেকচার। আশা করি তোমরা পড়াগুলো বুঝতে পারছো। কারো যদি কোনো ডাউট থাকে অবশ্যই আমাকে জানাবা। সবাই ভালো থাকো। আসসালামু আলাইকুম।